৩০শে অক্টোবর ১৯২৮ পাঞ্জাবের লাহোরে সাইমন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সময় ব্রিটিশ পুলিশের কর্তা জেপি স্যান্ডার্সের লাঠির আঘাতে আহত হয়ে পড়লেন পরাধীন ভারতের প্রথম সারির দেশনেতা লালা লাজপত রায়। দিন কয়েক বাদে ১৭ই নভেম্বর তার মৃত্যু হলো, যখন প্রতিবাদে গোটা দেশ জুড়ে আলোড়ন পড়ে গেল। বিপ্লবীরা চাইলেন স্যান্ডার্সকে চরম শাস্তি দিতে। সেই পরিকল্পনার ফল ঠিক এক মাস পর ১৭ই ডিসেম্বর বিপ্লবীদের গুলিতে নিহত হলেন স্যান্ডার্স। দেশ আরও উত্তপ্ত হয়ে উঠল। একদিকে পুলিশি ধরপাকড়, অন্যদিকে বিপ্লবীদের নানা কর্মকাণ্ড। পরের বছর জুন মাসের গোড়ায় দিল্লিতে সংসদ ভবনে বোমা ছুড়লেন ভগৎ সিং আর বটুকেশ্বর দত্ত। আর এই বোমাটা বানিয়েছিলেন এক বাঙালি তরুণ, যতীন দাস। দেশের নানা প্রান্তে যখন শুরু হলো ধরপাকড়, কলকাতাতেও চলল পুলিশি অভিযান। ১৪ই জুন গ্রেপ্তার করা হলো এই তরুণকে। আরও অনেককে গ্রেপ্তার করে শুরু হলো লাহোর ষড়যন্ত্র মামলা। গ্রেপ্তার করা সবাইকেই, যাদের মধ্যে ছিলেন ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, সুখদেব, রাজগুরু, যতীন দাস, এরকম অনেককে পাঠানো হলো লাহোর সেন্ট্রাল জেলে। সেখানে তাদের উপর একদিকে চলছিল অকথ্য অত্যাচার, অন্যদিকে যুক্ত অখাদ্য নোংরা খাবার। অথচ ইউরোপীয় বন্দীদের জন্য সুখাদ্য, পরিচ্ছন্ন পোশাকের ব্যবস্থা। এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন বিপ্লবী বন্দীরা। সব বন্দীদের সমান সুযোগ সুবিধা দিতে হবে, এই দাবিতে যতীন দাস এবং আরও অনেক বিপ্লবী শুরু করলেন অনশন। দিনটা ছিল জুলাইয়ের ১৩। প্রথম দিকে অনেকেই যতীন দাসের সঙ্গে অনশনে যোগ দিলেও শেষকালে দেখা গেল তিনি একাই রয়েছেন বন্দী হিসেবে। ব্রিটিশ পুলিশ তাকে খাওয়াতে কি কম চেষ্টা করেছে? কিন্তু তার গোঁ কিছুতেই মুখে কিছু দেবেন না। দিনের পর দিন যেতে লাগলো, আর ততই শরীর হতে লাগলো দুর্বল থেকে আরো দুর্বল। একসময় গলা দিয়ে স্বর বেরোনো বন্ধ হয়ে গেল। গোটা দেশ জুড়ে তখন প্রার্থনা তিনি যেন অনশন ভঙ্গ করেন। রাজনৈতিক নেতারাও এলেন, অনেকে চেষ্টা করলেন তাকে অন্তত কিছুদিনের জন্য অনশন ভঙ্গ করার। কিন্তু তার জেদের কাছে হার মানল সব আবেদন আরতি। জোর করে নাকে নল ঢুকিয়ে দুধ খাওয়ানোর চেষ্টা করা হলো। তিনি সেই চেষ্টাও রুখে দিলেন অশক্ত শরীরে যতটা সম্ভব গায়ের জোরে। এইভাবেই এক একটা দিন কাটে, শুকিয়ে যেতে থাকেন যতীন। তারপর এলো সেই দিন, ১৩ই সেপ্টেম্বর ১৯২৯। চলে গেলেন যতীন দাস। তখন তার বয়স মাত্র ২৫। যতীন দাসের নিথর প্রাণহীন দেহ বিশেষ ট্রেনে চাপিয়ে আনা হলো কলকাতায়। হাওড়া স্টেশনে তখন লক্ষাধিক মানুষ। হাওড়া স্টেশন থেকে শোকযাত্রা শুরু হলো। পুরোভাগে কংগ্রেস নেতা সুভাষচন্দ্র বসু। অনেকে বলেন সেদিন ৭ লক্ষ মানুষ হেঁটেছিলেন তাদের প্রিয় বিপ্লবীর সঙ্গে সঙ্গে। দেহ আসে কেওড়াতলায়। নশ্বর সেই শুকনো দেহ একসময় বিলীন হয়ে যায় পঞ্চভূতে, কিন্তু অমর হয়ে যান যতীন দাস। আমরণ অনশন কথাটার সঙ্গে জড়িয়ে গিয়েছেন তিনি। তার মৃত্যুর সময় রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন শান্তিনিকেতনে। খবরটা পেয়ে বিষণ্ণ কবি বন্ধ করে দেন নাটকের মহড়া, রচনা করেন একটা কবিতা। ইতিহাসের এরকম বিভিন্ন ঘটনা জানতে দেখতে থাকুন হিস্ট্রি থ্রু লেন্স চ্যানেল।